রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম সম্পর্ক, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। লাচ্চু আমেরিকায় গিয়েছিল জাহাজে। তখন তার 20 বছর বয়স, ডাকাবুকো, উচ্ছৃঙ্খল এবং বন্ধনহীন। বাপের সঙ্গে বনিবনা ছিল না, কারণ তার বাবা ননীগোপাল রাগী মানুষ। ছেলেকে শাসন করাকে অত্যাধিক গুরুত্ব দিতেন। লাচ্চুকে মাঝে মাঝে বদমাইশির জন্যে এমন মার দিতেন যে পরে ডাক্তার ডাকতে হতো। কতবার যে বাবার মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে লাচ্চু, তার হিসেব নেই। 20 বছর পড়েনি তখনও। লাচ্চু তার এক বন্ধুর দাদাকে ধরে মালের জাহাজে খালাসির চাকরি পেল। মতলব ছিল জাহাজ আমেরিকায় যদি কখনো যায় তখন লাচ্চু পালাবে। সুযোগ এলো প্রায় 7 মাস বাদে। 7 মাস জাহাজে সে সিকনেশ, আমাশা এবং 2জন সমকামী খালাসির অত্যাচার তাকে সইতে হয়েছিল। তবে তার বাড়ির জন্য মন কেমন করতো না, বরং একটা জ্বালা ছিল, একটা প্রতিহিংসা পরায়ণতাও ছিল। জাহাজটা ছিল স্প্যানিশ। হামবুর্গ থেকে মাল নিয়ে 7 মাসের মাথায় নিউ ইয়র্কে পৌঁছানোর কথা ছিল না। আটলান্টিকে প্রবল ঝড়ে জাহাজ যায় হয়েছিল। 3 দিন টানা ঝড়। লাচ্চু বাঁচার আশাই করেনি। যখন নিউ ইয়র্কে পৌঁছালো তখন মনে হলো বেঁচে যখন আছি তখন একটা কিছু করতে হবে। ভয়ডর জাহাজেই কেটে গিয়েছিল লাচ্চুর। অচেনা অজানা জায়গা, অনিশ্চিত ভবিষ্যৎ, বিপদের আশঙ্কা, ধরা পড়ার সম্ভাবনা, এসব নিয়ে বিশেষ মাথা ঘামালো না। তবে হুট করে না পালিয়ে সে দিন 3 অপেক্ষা করল। তারপর একদিন ডকে নেমে সুযোগ বুঝে ভিড়ে মিশে গেল। দেশটা কঠিন, চট করে যে এখানে কিছু করে বা হয়ে ওঠা যাবে না এটা সে জানত। আর জানত কোনো গির্জা বা মিশনারির আশ্রয় নিলে বেঁচে যাবে। প্রথম দিন 2 মাইনের টাকা ভেঙে খেলো আর বড় বড় ফ্লাইওভারের নিচে শুয়ে রাত কাটালো। ভাগ্য ভালো যে তখন শীতকাল ছিল না। নিউ ইয়র্ক শহরে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে সে একদিন বাস্তবিক ভাগ্যক্রমে একটা হোম ফর দি ডেস্টিটিউটস পেয়ে যায়। তারা যে তাকে দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল তা নয়, তবে সে কাজকর্ম করে দেবে বলে প্রতিশ্রুতি দেওয়ায় ঠাঁই হয়ে গেল। কাজকর্ম মেলাই ছিল। লাচ্চু খাটত খুব। মাসখানেক পরে ইতালিয়ান একটা দোকানে তার চাকরি হলো। থাকতো নিউ ইয়র্কের কুখ্যাত বস্তিতে। সেখানে হেন পাপ নেই যা হয় না। এখানেই সে শেখে মার্কিনিরা যেসব জিনিস ফেলে দেয় সেগুলো কুড়িয়ে এনে কিছু লোকের জীবিকা নির্বাহ হয়। লাচ্চুর মাথা পরিষ্কার। লেখাপড়ায় মাথাটা না খুললেও তার প্রিয় হয় যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি। মাঝে মাঝে সে জাঙ্ক থেকে টিভি বা 2-in-1 কুড়িয়ে এনে খুলে ফেলে সে তার ভিতরকার মেকানিজম বোঝবার চেষ্টা করত। দিন কতক চেষ্টার পর সে একটা টিভি সেট সারিয়ে ফেলল। মেরামত করলো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং একটা বাতিল ক্যামেরা। আত্মবিশ্বাস বাড়ছিল তার। আমেরিকানরা বেশিরভাগ জিনিসই খারাপ হলে ফেলে দিয়ে নতুন একটা জিনিস কেনে। এই যে গার্বেজ করার প্রবণতা, এর কারণ অনুধাবন করে লাচ্চু বুঝল জিনিস খারাপ হলে তা সারাতে যে মজুরি লাগে তা ভয়াবহ। তার চেয়ে নতুন কেনাই লাভজনক। লাচ্চু একটা হোম সার্ভিস খোলার চেষ্টা করতে লাগলো। টিভি বা ছোটোখাটো ইলেকট্রনিক জিনিস খারাপ হলেই ফেলে না দিয়ে অল্প পয়সায় সারিয়ে নিতে আমেরিকানদের কেমন লাগবে? সব আমেরিকানই তো আর এমন কিছু বড় লোক নয়। কষ্টে কিছু টাকা জমিয়ে এবং ফাঁকে ফাঁকে সারাইয়ের কাজ শিখে লাচ্চু তৈরি হতে লাগলো। সে আলাপি এবং মিশুকে ছেলে। টকাটক বেশ কিছু জান পয়চান হয়ে গেল। যন্ত্র সারানোর ডাকও আসতে লাগলো ঘন ঘন, সেই সঙ্গে ডলার। 2 বছর বাদে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই সে আমেরিকার নাগরিক হয়ে গেল। বাঁচোয়া। ব্রঙ্কস বড়োতে একটা ঘিঞ্জি পাড়ায় শেয়ারে একটা দোকান ঘর করল সে। সেখানে যত পুরনো ফেলে দেওয়া জিনিস থেকে পার্টস খুলে নিয়ে গুছিয়ে রাখত সে। পরে অন্য সব মেশিনে সেগুলো লাগাতো। মজা হলো আমেরিকানরা সব জিনিসই খারাপ হলে ফেলে দিতে চায় না।
কোনো জিনিসের সঙ্গে হয়তো স্মৃতি জড়িয়ে আছে। কাজেই লাচ্চু যখন স্থানীয় একটা দৈনিক পত্রে বিজ্ঞাপন দিল, তখন তার দোকানে বেশ খদ্দের আসতে লাগলো, এবং ডলারও। নর্মা নামে একটি মার্কিন মেয়েকে সে বিয়ে করে 23 বছর বয়সে। কিন্তু মেয়েটা বড় উড়নচণ্ডী। বিয়েটা আপোষে ভেঙে গেল 1 বছর বাদে। দ্বিতীয় বিয়েটা সে করলো 25 বছর বয়সে। 26-এ সেটাও ভাঙল। পরের বিয়েটা সে করলো একটা বাঙালি মেয়েকে। দেখা গেল মেয়েটা পাগল। বাপ মা পাগলামির কথা চেপে রেখে বিয়ে দিয়েছিল যখন, মেয়েটার কিছুদিনের জন্য স্বাভাবিকত্ব ফিরে এসেছিল। 27 বছর বয়সে এই তিনটে বিয়ে ও বিচ্ছেদ থেকে লাচ্চুর ধারণা হলো বিয়ে তার কপালে নেই, ও তার সইবে না। সে টাকা রোজগারে মন দিল। 29 বছর বয়সে লাচ্চু এখন মাঝারি ধনী। তার 3টে দোকান বেশ রমরম করে চলে। লাচ্চুর সঙ্গে একদিন দেখা হলো পুরনো এক বন্ধুর। সে আমেরিকায় পড়তে এসেছিল। লাচ্চুর সঙ্গে বাড়ির কোনো যোগাযোগই ছিল না। সমিতের সঙ্গে দেখা হয়ে গেল ম্যানহাটানের রাস্তায়। অনেক কথার পর অবশেষে বন্ধু সমিত বলল, বাড়ির কোনো খবর রাখিস না তো? না। কেন বলতো? তোর বাবা 4 বছর আগে মারা গেছেন। সে কি? তুই পালিয়ে যাওয়ার শখ পেয়েছিলেন, তাই। লাচ্চুর মনটা তার অত্যাচারী বাবার শোকে বেশ কাতর হয়ে পড়ল। চোখে জল এলো। ঠিক কথা যে ছেলেবেলা থেকে সে বাবার আদর বা প্রশ্রয় সে পায়নি। রাগী বাবা কারণে অকারণে বেধড়ক মারত। এও সত্যি, বাবার হাত থেকে বাঁচবার জন্যেই সে বাড়ি থেকে পালায়। বাড়ির সঙ্গে তার সম্পর্কের পূর্ণচ্ছেদ সেইখানেই ঘটে যায়। তবু আজ হঠাৎ মৃত্যু সংবাদটা পেয়ে মনটা কেমন উদাস হয়ে গেল তারও। সে বলল, মা কি বেঁচে আছে? সমিত একটু গলা খাঁকারি দিয়ে বলল, আছে। কিন্তু সমিতের মুখের ভাব অন্য কথা বলছে। লাচ্চু বলল, তুই একটা কিছু চাপছিস, খুলে বল। তুই পালিয়ে আসার পর তোর মা পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ি বাড়ি ঘুরে তোকে খুঁজত। সারা রাত সদর দরজা খুলে বসে থাকতো। তারপর একদিন পিছরের পুকুরে ভোরবেলায় তার লাশ পাওয়া যায়। লাচ্চু অস্থির হলো না, কিন্তু কাঁদল। বাবার মৃত্যু নয়, মায়ের মৃত্যুর জন্যেই সে সরাসরি দায়ী। বলল, বাবা কি আবার বিয়ে করেছিল? হ্যাঁ। তো সেই মা বেঁচে আছে। আমার ছোট বোনটা, তার খবর কি? বিয়ে হয়ে গেছে। তারা কি জানে যে আমি এখানে আছি? সমিত মাথা নাড়ল। না, তোর খবর কেউই জানে না। সবাই ধরে নিয়েছে হয় তুই বেঁচে নেই, না হলে সাধু হয়ে গেছিস। কিন্তু তুই তো দেখছি আমেরিকায় বেশ জাঁকিয়ে বসেছিস। সমিত একটু হতাশার গলায় বলল, আমি তো অনেক লেখাপড়া শিখে এসেছি, এখানেও পিএইচডি করলাম, কিন্তু আমার যে সাকসেস বা টাকা হয়েছে বা হবে, তুই তার চেয়ে অনেক বেশি এগিয়ে আছিস। কুইন্সে একটা বাড়ি কিনেছে লাচ্চু, বেশ বড় বাড়ি। 2খানা দামি গাড়ি আছে তার। সমিতকে বাড়ি নিয়ে গিয়ে একদিন আটকে রাখল সে। সমিত বলল, এত বড় বাড়িতে একা থাকিস, বিয়ে করিসনি কেন? করেছি 3 বার। তারপর নাক কান বলেছি, আর বিয়ে নয়। কেন রে, বিয়ে টিকলো না কেন? প্রথম 2টো বউ ছিল আমেরিকান। প্রথমটা তো একেবারে দুশ্চরিত্র। দ্বিতীয়টা ছিল টাকার খাই। বছর খানেকের মধ্যেই টাকা পয়সা একেবারে ধুয়ে নিয়েছে। 3 নম্বরটা পাগল। বলিস কি? তোর কথা শুনে তো বিয়ের কথা ভাবতেই ভয় করছে। এদেশে বিয়ে করিস না, দেশে গিয়ে করিস। আজকাল বাঙালিরাও কি আর ভালো আছে? তা হয়তো নেই, কিন্তু তারতম্য হয়তো আছে। তবে আমার মনে হয় বিয়ে জিনিসটাই বাজে। তুই তাহলে সিঙ্গেল থাকবি? অবশ্যই। তোর গার্লফ্রেন্ড আছে? না, তাও নেই। আমার মাথায় কাজের চিন্তা এত প্রবল যে সেক্স নিয়ে ভাবিই না। তাহলে তোর রাত কাটে কী করে? লাচ্ছু হাসল। মোষের মতো ঘুমোই। শোন, আমার একটা বউয়ের দরকার ছিল বটে,
কিন্তু বেড পার্টনার হিসেবে নয়। বউ হতে পারতো আমার ব্যবসার মস্ত সহায়, আমার বিশ্বাসযোগ্য একজন বন্ধু। নইলে একটা মেয়ে মানুষকে তার শরীরের জন্যে পুষবো, এই আইডিয়াটাই আমার ভালো লাগে না। যাই হোক, তোর একজন পার্টনার কিন্তু দরকার। সে পরে ভাবা যাবে। আমার কাছে 2 দিন থাক, তাহলেই বুঝবি আমার দিন কেমন উড়ে যায়। রোম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে টাকা আছে। তুই কি অনেক টাকা করেছিস? এখানে অনেক মানেও তো যথেষ্ট নয়। নিউ ইয়র্কে চারিদিকে টাকার কি খেলাটাই না দেখতে পাই। না রে, আমেরিকার তুলনায় আমার কিছুই সম্বল নয়, তবে চলে যায়। লাচ্চু নিজের কথা বলতে বলতে বারবার মা বাবার কথা ভাবছিল। সমিত বলল, তুই আজ খুব আনমনা। লাচ্চু মাথা নেড়ে বলল, হ্যাঁ, অনেক দিন ডলার ছাড়া আর কিছু চিন্তাই করিনি। এখানে এসে কষ্ট আর লড়াই কম করতে হয়নি। মা বাবা বা বোনটার কথা মাঝে মাঝে মনে পড়তো বটে, কিন্তু টাকা ছিল না। আজ হঠাৎ তোর মুখে মা আর বাবার মৃত্যু সংবাদ শুনে হঠাৎ কেমন রুটলেস লাগছে। বাংলায় বোধহয় ছিন্নমূল বলে। সমিত 3 নম্বর দুঃসংবাদটা দিল বিদায় নেওয়ার আগে। লাচ্চু তাকে বলেছিল, দেখ, দুনিয়ায় তো আমার আপনজন বলতে এখন শুধু বোনটা। তার ঠিকানা জানিস? সমিত একটু দ্বিধায় পড়ল, তারপর বলল, দেখ, তোকে পরপর খারাপ খবর দিয়ে যেতে ইচ্ছা করছে না, তবু দিচ্ছি। তার কারণ, লক্ষ্য করলাম তুই বেশ শক্ত মানুষ। শোক সংবাদগুলো তোকে কাহিল করেনি তেমন। লাচ্চু উদ্বেগের সঙ্গে বলে, তার মানে কি সাবিত্রী কি বেঁচে নেই? না, বিয়ের 1 বছর বাদে বাচ্চা হতে গিয়ে ইনফেকশনে মারা যায়। লাচ্চু মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল, মা বাবার তবু বয়স হয়েছিল, কিন্তু সাবুটার তো অল্প বয়স। হ্যাঁ রে, 3 জন মরে গেল, এরকমও হয় নাকি? ব্যাড লাক রে ভাই, কি করবি? তাহলে আমার কি আর কেউ নেই? ভার্চুয়ালি না, তবে যদি সৎমাকে ধরিস তাহলে বলতে হবে আছে। দূর, সৎমায়ের সঙ্গে সম্পর্ক কিসের? সমিত কথাটা স্বীকার করল, বলল, হ্যাঁ, সৎ মায়েদের সম্পর্কে আমরা ভালো কথা কখনো শুনিনি বিশেষ। তবে এই ভদ্রমহিলাকে আমি দেখেছি, খুবই রোগাভোগা মানুষ, 2 বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। তোর বাবা তো তোর বোনের বিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে যান, ফলে এদের জন্য বিশেষ কিছু রেখে যাননি। ভদ্রমহিলা খুব সামান্য একটা আয়া বা ওই ধরনের কাজ করেন, খুব কষ্ট। লাচ্ছুর ভিতরে কথাগুলো ঢুকলই না, আর চোখে তার বারবার জল আসছিল। অতীতটা একেবারেই মুছে গেল, শিকড়ের আর কোনো বন্ধন নেই। 3টে মুখ বারবার ঘুরে ফিরে স্মৃতিতে ভেসে উঠছিল, মা, বাবা, বাবা, সাবি। এক উইকেন্ডের শেষে শনিবার বিকেলে সমিত চলে যাবার পর একা হলো লাচ্চু। একা হয়েই বুঝতে পারল কতখানি একা সে। চারদিকটা যেন খাঁকা করছে, ধুধু করছে। 20 বছর বয়সে যখন বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল, তখন লাচ্চুর পিছুটান ছিল না। সামনে ছিল শুধু অনির্দিষ্ট ভবিষ্যৎ, বুকে ছিল বেপরোয়া সাহস এবং আত্মনির্ভরতা। 29 বছর বয়সে এখন লাচ্চু আর তা নেই। আমেরিকার কাজপাগল সমাজে এমনিতেই মানুষ একটু একা, তার উপর এখানে পারিবারিক বন্ধন জিনিসটা তেমন দৃঢ় নয়, তাই মানুষ আরও একা। কাজ নিয়ে থাকে, তাই ওসব নিয়ে মাথা ঘামায় না। লাচ্চু আমেরিকার নাগরিক বটে, কিন্তু চরিত্রে নয়, ফলে তার মধ্যে হঠাৎ একটা অসহায় একাকিত্ব আজ বারবার গুমড়ে উঠেছে। কুইন্সের এই মাঝারি বাড়িটা যেন বড্ড ছমছম করছে। লাচ্চু রাতে খেলো না, অনেক রাত অবধি কাঁদল ফুঁপিয়ে ফুঁপিয়ে। শেষ রাতে একটু ঘুমোলো, সকালে উঠে ঝাঁপিয়ে পড়ল নিত্যদিনের কাজে। কাজ কাজ ছাড়া এই একাকিত্বকে ভুলে থাকবার কিছু নেই। সে মেরামতির কারবার একজন গুজরাটিকে বিক্রি করে দিয়েছে। এখন সে কম্পিউটারের ব্যবসা করে, বেশিরভাগই কন্ট্রাক্ট মেনটেন্স। তাতে তার প্রচুর ডলার আয় হয়।
লাচ্ছুর সংসার নেই, মদ খায় না, ফুর্তি করে না, বেড়াতে ভালোবাসে না, সুতরাং তার ডলার শুধু ব্যাংকে জমা হয়, কিছু খাটে শেয়ার বাজারে। এই অর্থাগমটা তার কদিন হলো অর্থহীন লাগছে। মাসখানেক বাদে এসে সমিতকে ফোন করলো। এ কথা সে কথার পর হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা, সেই ভদ্রমহিলার নাম কি বলতো? কোন ভদ্রমহিলা? আমার বাবার দ্বিতীয় পক্ষের কথা বলছি। কেন বলতো? ভাবছি ভদ্রমহিলা কষ্টে আছেন, কিছু টাকা পাঠিয়ে দেব। সমিত উৎসাহের গলায় বলল, ভালোই হবে রে, এটা বেশ ভালো একটা ডিসিশন নিয়েছিস। তবে একটা কথা বলে রাখি তোকে, উনি কিন্তু খুব পার্সোনাল টুওয়ালা মহিলা, সহজে কারোর কাছে হাত পাতেন না। তোর বাবা মারা যাওয়ার পর অনেকেই ওনাকে পরামর্শ দিয়েছিল কোনো এমএলএর কাছে যেতে, উনি যাননি। একটা পুজো কমিটি থেকে কিছু সাহায্য দেওয়া হয়েছিল, তাও নেননি। আত্মসম্মানবোধ খুব বেশি। যদি টাকা পাঠাস তাহলে একটা নরম করে চিঠি দিস। যদি রিফিউজ করে তাহলে? সম্ভাবনা আছে। তাহলে বাবা থাক, পাঠানোর দরকার নেই। তুই নামটা জেনে রাখ, ওর নাম সবিতা রায়। লাচ্ছু প্যাডে নামটা নোট করে নিল বটে, কিন্তু সেটা যে কোনো কাজে লাগবে না তাও মনে হলো তার। লাচ্ছুর হাড় ভাঙা পরিশ্রম এবং ছোটাছুটির মধ্যে আবার হারিয়ে গেল সবিতা রায় এবং তার 2 বাচ্চার কথা। মনে রাখার কথাও নয় লাচ্ছু। নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির সঙ্গে লাচ্ছুর মাখামাখি না থাকলেও সম্পর্ক আছে। বাঙালিদের অনুষ্ঠানে চাঁদা দেয়, বাংলা নাটক দেখতে যায় ফি বছরই। তবে এসব বাঙালিয়ানার ব্যারাম তার কাছে গভীর কিছু নয়। কুইন্সে উইকেন্ডের এক দুর্গাপূজায় হাজির ছিল লাচ্ছু। বাঙালিদের বেশ সুন্দর একটা জমায়েত। খিচুড়ি রান্না হচ্ছে, চমৎকার নিরামিষ তরকারির গন্ধ ছড়াচ্ছে বাতাসে। পেপার মাসে তৈরি দুর্গামূর্তির সামনে রেকাবিতে ডলার প্রণামী জমা হচ্ছে। মন্ত্রপাঠ, অঞ্জলি কোনোটাই বাদ নেই। সেই জমায়েতে এক বৃদ্ধ এসে তাকে ধরলেন। তুমি লাচ্ছু না? লাচ্ছু চিনল, তাদের পাড়ার মোহিতবাবু। ছেলে আমেরিকায় এসেছে বছর 2, সেই সুবাদেই এসেছেন। এ কথা সে কথার পর বললেন, তুমি যে বেঁচে আছো এটাই তো জানা ছিল না আমাদের। তোমাদের পুরো ফ্যামিলিটাই তো শেষ। তবে সবিতা আছে, সে বড় ভালো মেয়ে। লাচ্ছু বলল, আমি তো ওকে চিনিও না। না চেনারই কথা। ওরা কি খুব কষ্টে আছেন? কষ্ট বলে কষ্ট? তোমার বাবা তো কিছু রেখে যাননি। সবিতারও বাপের বাড়ি বলতে কিছু নেই, এক মামার কাছে মানুষ। খুবই কষ্ট ওদের। বাড়িটা আছে বলেই রক্ষা, নইলে ভেসে যেত। লাচ্ছু আবার ভাবনায় পড়ল। তার অনেক টাকা, যদি বিয়ে না করে বা পুষ্যি না নেয় তাহলে তার মৃত্যুর পর টাকা পয়সার গতি কী হবে কে জানে। না, সবিতা রায় বা তার ছেলে মেয়ে তার আপনজন নয়, তবু ক্ষীণ একটা সম্পর্ক আছে বোধ হয়। অনেক ভাবল সে। তারপর তার পার্টনারকে ব্যবসা চালানোর ভার দিয়ে সে কয়েকদিনের ছুটি নিয়ে ভারতমুখী প্লেনের টিকিট কেটে উড়ে গেল। সবিতার রোগাভোগা শরীরের মধ্যে প্রকট মাত্র 2টি চোখ। লোকে বলে সবিতার চোখ নাকি জ্বলে। সবিতা অবশ্য সে খবর রাখে না। তার জীবনটা কেটেছে আদ্যন্ত ঘৃণা ও আক্রোশের এক বলয়ের মধ্যে। শিশুকালে পিতৃমাতৃহীন সবিতা ছিল মামার গলগ্রহ। আক্ষরিক অর্থেই তাকে লাথি ঝাঁটা খেয়ে বড় হতে হয়েছে। সে ছিল কার্যত মামাবাড়ির বিনা পয়সার ঝি। খান্ডার মামি দুনিয়ার যত ঝাল ঝাড়ত তারই ওপর। মামাও যে ভালো কিছু ছিল তা নয়। সবিতাকে ক্লাস 4 অবধি পড়িয়েছিল মামা, তারপর স্কুল থেকে ছাড়িয়ে পুরোপুরি গৃহকর্মে লাগিয়ে দেয়। সবিতার প্রাণের জোর ছিল বটে, নইলে একবার কলেরা, একবার টাইফয়েড এবং সব শেষে প্লুরিসি হয়েও সে বেঁচে যায়। প্রতিবারই তাকে পাঠানো হয়েছিল অস্বাস্থ্যকর হাসপাতালের জেনারেল বেডে। টিবি হয়েছিল 18 বছর বয়সে। মামা বা মামি কেউই তাকে ঘরে ঠাঁই দিতে রাজি ছিলেন না। আর সবিতা কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছিল। শেষে যাদবপুরের টিবি হাসপাতালেই ঠাঁই হয় এবং আশ্চর্যের বিষয় নিছক প্রাণশক্তির জোরেই সে আরোগ্য লাভ করে।
মামা মামি সন্দিহান থেকেও তাকে ফের ঘরে ঠাঁই দেন বটে, কিন্তু খুশি হয়ে নয়। মাত্র 23 বছর বয়সে তার বিয়ের জোগাড় হলো। পাত্রর বয়স 56, বিপত্নিক। বিয়ের আনন্দ কিছু ছিল না, শুধু স্থান বদলের স্বস্তিটা আশা করেছিল সবিতা। এই বয়স্ক পুরুষের কাছ থেকে কী প্রত্যাশাই বা ছিল তার? লোকটাকে ভালোবাসার কোনো চেষ্টাই সে করেনি, সম্ভবও ছিল না। তবে লোকটা দুঃখী মানুষ, ছেলে নিরুদ্দেশ, বউ মারা গেছে, ঘরে বয়সের মেয়ে। এই মেয়ে সাবিত্রীর বিয়ে দিতে হবে বলেই লোকটা সবিতাকে বিয়ে করেছিল 5,000 টাকার নগদ নিয়ে। সেই 5,000 টাকা আর সবিতার 1.5 ভরি গয়না নিয়ে আর কিছু ধারকর্য করে সাবিত্রীকে পার করল। তারপর বছর ঘুরতে না ঘুরতেই সাবিত্রী গেল, তারপর লোকটাও গেল, রেখে গেল 2 সন্তান। ঘৃণা আর আক্রোশ ছাড়া সবিতা জীবনে কিছু পায়নি। এখনও সে মানুষের কাছ থেকে তাই পায়, এবং তাতেই সে স্বস্তি বোধ করে। মানুষ তাকে দয়া বা করুণা করলেই বরং সে ভয়ঙ্কর অস্বস্তি বা অপমান বোধ করে। ও তার অভ্যস্ত জিনিস। তথাকথিত স্বামীর মৃত্যুর পর সবিতা তথাকথিত বিধবা হলো। সধবা আর বিধবার সব তফাৎ সামান্যই। দুর্দশা বা দুর্গতি যেমন ছিল তেমনই রইল। 2 সন্তান তার কোনো ভালোবাসার ফসল নয়, তবু সন্তান আঁকড়েই বেঁচে থাকার একটা চেষ্টা তাকে করতে হবে। লেখাপড়া জানা নেই, কোনো হাতের কাজটা শেখেনি, চাকরিটা হবে কিসে? সবিতা কারো কাছে হাত পাতল না, অযাচিত সাহায্য ফিরিয়ে দিল এবং চাকরি খুঁজতে লাগলো। মেয়েটা 6 বছরের, ছেলেটার 5। 6 বছরের মেয়ে প্রয়োজনের তাগিদে শিশু বয়সেই সাবালিকার মতো দায়িত্ব নিতে শিখে গেল। প্রয়োজনে মানুষ সব পারে। তার হেফাজতে ছেলেকে রেখে সবিতা বাইরে বেরোতে লাগলো। কাজ জুটল আয়ার এক হাসপাতালে। আয়ার কাজে বাঁধা মাইনে নেই, কাজ পেলে বাঁধা রেটে টাকা। কখনো কখনো বকশিস বা শাড়িটা জামাটা পাওয়া যায়। গ্রাসাচ্ছাদন চলে বটে, কিন্তু এত কষ্ট যে বলার নয়। সবিতাকে 5-10 পয়সারও হিসেব করে চলতে হয়। অসুখ বিসুখ হলে অগাধ জল। তার তথাকথিত স্বামী বাড়িটাই যা রেখে গেছেন। ছোট এবং পুরনো 2 ঘরের এই বাড়িটুকুই এই গোটা দুনিয়ায় তার সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে পাড়াপড়শিরা অনেকেই তাকে ভয় দেখায়। আছো তো বাপু ভালোই, কিন্তু লাচ্ছু যদি ফিরে আসে তাহলে কি এই বাড়িতে আর থাকতে পারবে? সে তোমাকে তাড়িয়েই ছাড়বে, ভীষণ বদমাস ছেলে। লাচ্চুর কথা সেটা তথাকথিত স্বামীর কাছে শুনেছে। হ্যাঁ, লাচ্চু মস্ত দাবিদার। যদি ফিরে আসে এবং সবিতাকে তাড়ায়, তাহলে সে কোথায় যাবে তা ভেবে পায় না। এই একটা ভয় তার আছে। লাচ্চু, কেউ কেউ বলে সে সাধু হয়ে গেছে, কেউ বলে মরে গেছে, কেউ বলে সে জীবনে উন্নতি করে ফেলেছে। লাচ্চুর আসল খবর কারও জানা নেই, এবং সেইটাই চিন্তা এবং ভয়ের বিষয়। পাশের বাড়িটা পরেশ সাহার। পরেশবাবু ইদানিং হঠাৎ ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছেন। ইদানিং তিনি মাঝে মাঝে সবিতার কাছে বাড়িটা কিনে নেওয়ার প্রস্তাব দিচ্ছেন। দামটা খারাপ দেবেন না, কিন্তু সবিতা রাজি হননি। কারণ টাকা সে রাখতে পারবে না, মাঝখান থেকে পৃথিবীর শেষ আশ্রয়টুকুও হাতছাড়া হবে। তার উপর এ বাড়িতে তার একার নয়, লাচ্চুরও ভাগ আছে। পরেশবাবু অবশ্য বলেছেন, লাচ্চু বেঁচে নেই বৌমা, যদি থাকেও তার দায় আমার, আমি ওর সঙ্গে বুঝে নেব। পরেশ সাহাকে ইদানিং একটু ভয় পাচ্ছে সবিতা। টাকার ক্ষমতা যে অনেক তা সে জানে। পরেশ সাহা ইচ্ছে করলে তাকে যে কোনো উপায় উচ্ছেদ করতে পারে। কিন্তু সবিতা তো কখনো স্বস্তিতে থাকেনি। তার সারা জীবনটাই তো নানা বিরুদ্ধতার সঙ্গে বেঁচে থাকা মাত্র। ভয় সে পায় বটে, কিন্তু খুব একটা অসহায় বোধ করে না। বস্তি আছে, ফুটপাত আছে, বাচ্চা দুটোকে নিয়েই যা চিন্তা। খুব সম্প্রতি মাত্র 2 দিন আগে পরেশ সাহার লোক বাসু বলে একটা ছেলে এসেছিল। সে একটু চোখ রাঙিয়ে গেছে। সবিতা বুঝতে পেরেছে বাড়িটা হয়তো আর সে রাখতে পারবে না। আজ সে তাই বস্তিতে ঘর দেখতে গিয়েছিল। সন্ধেবেলা ফিরে এসে এখন জিরোচ্ছে একটু,
মেয়েটা পড়তে বসেছে। ছেলেটা তার কাজ ঘেঁষে বসে আছে। তার ছেলে এবং মেয়ে দুজনেই শান্ত। ওইটুকু বাচ্চা, তবু তারা মায়ের শ্রান্তি, ক্লান্তি, হতাশা এবং মেজাজ টের পায়। দরজায় কড়া নাড়া নড়তেই মেয়েটা উঠে গিয়ে খিল খুলল। দরজার বাইরে একজন ভালো পোশাক পরা যুবক দাঁড়িয়ে আছে। গোঁফ আছে, চোখে কালচে চশমা, হাতে একটা সুটকেস। বলল, ভিতরে আসতে পারি? সবিতার চোর ডাকাতের ভয় নেই। চোর এলে বরং সবিতার পক্ষে লজ্জারই ব্যাপার। তবে এরকম সম্ভ্রান্ত চেহারা যুবককে দেখে সে সন্ত্রস্ত হলো। তাড়াতাড়ি উঠে বলল, আসুন। ছেলেটা ঘরে ঢুকে বলল, আমি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি। সবিতা বলল, তার মানে? ছোকরা সুটকেসটা নড়বড়ে টেবিলটার ওপর রেখে খুলে ফেলল। তারপর একগাদা জিনিস বের করে টেবিলে সাজিয়ে রাখতে লাগলো। চকোলেট বার, সিরিয়াল, টিনের দুধ, খেলনা, সেন্ট, সাবান, কত কি। সবিতার সভায় বলল, এসব কি? ছেলেটা হেসে বলল, আমি একটা বড় কোম্পানির সেলসম্যান। আমরা এইসব জিনিস তৈরি করি। এগুলো ফ্রি স্যাম্পল, আপনাকে দাম দিতে হবে না। যদি ব্যবহার করে পছন্দ হয় তবেই কিনবেন। সবিতা কাঁদো কাঁদো হয়ে বলল, আমরা বড্ড গরিব, ওসব জিনিস কেনার সাধ্যই আমাদের নেই। আপনি নিয়ে যান। ছেলেটা হেসে বলল, তাতে কি, না কিনলে না কিনবেন, কোম্পানিতে এগুলো ফ্রি দিচ্ছে। ছেলেটা চারদিকে চেয়ে একটু বলল, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, একরকম তাই। আমার স্বামীর বাড়ি, তবে কতদিন রাখতে পারবো জানি না। কেন বলুন তো? আমরা গরিব তো, পয়সাওয়ালারা তুলে দিতে চাইছে। অনাথা, বিধবা, কিছু তো করার নেই। ও আচ্ছা, আজ আসি। ছেলেটা চলে যাবার পর সবিতা টেবিলের কাছে এসে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। মাখন, চিজ থেকে শুরু করে বিস্কুট, টিনের খাবার, এসব ছাড়াও একটা হাতঘড়ি অবধি দিয়ে গেছে। এরকম হয় নাকি? সে স্বপ্ন দেখছে না তো? ছেলেমেয়েরা জীবনে এত সুখাদ্য খায়নি। সবিতার রাতে ভালো করে ঘুম হলো না। বারবার ছেলেটার দাড়িওয়ালা মুখটা ভেসে উঠল চোখের সামনে। দুদিন বাদে পরেশ সাহা এক সকালে এসে হাজির, মুখে বিরক্তি। বৌমা, এসব কি? বাড়ি বিক্রি করবে না সাফ জানিয়ে দিলেই হতো, পুলিশে খবর দিতে গেলে কেন? সবিতা অবাক হয়ে বলল, খবর দিইনি তো। না দিলে তারা এসে আমাকে এমনি এমনি শাসিয়ে যায়? আরও দিন সাতেক পরে ছেলেটা এক সন্ধ্যেবেলায় এসে হাজির, আজও হাতে সুটকেস। সবিতা তাড়াতাড়ি ছেলেটাকে একটা চেয়ার পেতে দিয়ে বলল, সেদিন আপনি ভুল করে একটা ঘড়ি রেখে গেছেন। না, ভুল করে নয়। ভুল করে নয়? না, ভুল করে রাখবো কেন? আপনার কোম্পানি কি ঘড়িও তৈরি করে? ছেলেটা হেসে বলল, না, তবে সেল প্রমোশনের জন্য কাস্টমারকে ছোটোখাটো উপহার দেওয়া হয়। কিন্তু আমি তো কাস্টমার নই। আমরা ভবিষ্যতের কথা ভেবে কাজ করি। আপনার নাম আমাদের কম্পিউটারে সাজেস্ট করেছে। এসব কথার অর্থই জানে না সবিতা, তবে আজ সে এই সুঠাম যুবকটিকে একটু ভালো করে দেখত। স্বাস্থ্যবান, ছমছমে চেহারা, সবিতার মতোই বয়স হবে। হ্যাঁ, এই রকম একটা যুবকের সঙ্গে তো বিয়েই তার হতে পারত। এক অক্ষম, গরিব, বৃদ্ধ দোজবরের সঙ্গে নামমাত্র বিয়ে কেন হলো তার? সবিতার ব্যর্থ যৌবন কোনো পুরুষকে আকাঙ্ক্ষা করতে পারেনি ভয়ে। আজ অযাচিত সাহায্যকারী এই যুবকের দিকে মুগ্ধ চোখে চেয়ে সে একটু তাকিয়ে রইল। লাচ্চুও চেয়েছিল। মহিলার বয়স 30-31 হতে পারে। দারিদ্র্যের অবশ্যম্ভাবী রসকসহীনতাকে বাদ দিলে মহিলা সুস্ত্রী। স্বাস্থ্য ফিরলে এর রূপ উপেক্ষা করার মতন হবে না। লাচ্চুও সুটকেস খুলে বলল, আজ কিছু পোশাক টোশাক আছে, রেখে যাচ্ছি। যেসব জিনিস সুটকেস থেকে বেরোলো তা দেখে আতঙ্কিত সবিতা বলল, এসব কি করছেন? আমাকে বিক্রি করলেও যে দাম উঠবে না?
কয়েকটা শাড়ি, ফ্রক, জামা প্যান্ট নামালো লাচ্চু। তারপর সবিতার দিকে ফিরে বলল, আপনার বাড়িটার সংস্কার দরকার। হ্যাঁ, কিন্তু আমার সাধ্য তো নেই। শুনুন, আমাদের ফার্মটা হচ্ছে ফ্রেন্ড অফ দি আনলাকিজ, অর্থাৎ যাদের ভাগ্য খারাপ আমার ফার্ম তাদের সাহায্য করে, কিন্তু সেটা দয়া বা করুণা নয়। আপনাকে কোম্পানির তরফ থেকে আমি 20,000 টাকার একটা লোন দিয়ে যাচ্ছি। এখন নয়, 10 বছর পর থেকে আপনি লোনটা ধীরে ধীরে শোধ করবেন। সবিতার কেমন যেন ধন্দ লাগছিল। সে হঠাৎ বলল, আমার এসব কথা কেন যেন বিশ্বাস হচ্ছে না। এরকম হয় না। হয়, হবে না কেন? সবিতার আত্মসম্মান বোধ প্রবল, কিন্তু এই সুঠাম যুবকটির দিকে চেয়ে আজ তার বুকে একটা অদ্ভুত দোলার আবেগ কাজ করছে। সে একে প্রত্যাখ্যান করতে পারছে না। সবিতার চোখে জল এলো। সে স্খলিত কণ্ঠে বলল, আপনি আমাকে দয়া করছেন? একদম নয়। আমার সঙ্গে লোনের কাগজপত্র আছে, আপনি পড়ে সই করে দিন। একটুও বিশ্বাস করল না সে ছেলেটাকে, কিন্তু এক চোরা আনন্দে বুক ভেসে যাচ্ছিল তার। এমন কি হতে পারে যে এই যুবক তার প্রেমে পড়েছে? সবিতা সই করল এবং করকরে 20,000 টাকা নিল। দুদিন বাদে ছেলেটা একটা ঝকঝকে গাড়ি নিয়ে এলো সকালবেলায়। চলুন, আপনাদের একটু আউটিংয়ে নিয়ে যাই। সবিতা মুচকি হেসে বলল, এটাও কি সেল প্রমোশন? হ্যাঁ, এসবই সেল প্রমোশন। ছেলেটার দেওয়া নতুন শাড়ি পরল সবিতা, বাচ্চাদেরও সাজিয়ে নিল এবং জন্মে যা কখনো করেনি আজ তাও করল সে। একটু সাজল, চোখে কাজল, কপালে টিপ। ছেলেটা নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গেল কলকাতার বিভিন্ন জায়গায়। রেস্টুরেন্টে দারুণ খাওয়ালো এবং কিনে দিল আরও নানান দামি উপহার। সেই উপহারের মধ্যে সবিতার জন্য 4 ভরি সোনার একটা হার, 4 গাছা সলিড সোনার চুড়ি এবং বাচ্চাদের জন্য হার আর আংটি। সবিতা বারণ করার অনেক চেষ্টা করেও পারল না। ঠিক কথা, আজ সবিতা অনেকটা বিবশ, রসস্থ। সে এমন দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করতেও পারল না। তার মনে হচ্ছে তার জীবনে এই প্রথম একজন সত্যিকারের পুরুষের সবল প্রবেশ ঘটছে। সে ঠেকাবে কেন সেই অনুপ্রবেশ? জীবনে সে তো কিছুই পায়নি। বিকেলে তারা একটা থিয়েটার দেখল। বাচ্চাদের একপাশে রেখে সবিতা ইচ্ছে করেই ছেলেটার পাশে বসল। অন্ধকারে সে ইচ্ছে করেই হাত ধরল ছেলেটার, ধরে রইল। ছেলেটা আসতে লাগলো ঘন ঘন। সবিতার এখন পুষ্টিকর খাবারের অভাব হচ্ছে না। বাড়িটা স্ত্রী ফিরেছে, বেশ ভালো সময় যাচ্ছে তার। তবে ছেলেটা কখনো প্রেমের কথা বলে না, তাকায় আর হাসে। সবিতার কাছে তাই যথেষ্ট। সবিতা এক সন্ধেবেলা একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলল, তুমি কি আমার কাছে কিছু চাও? চাইলে মুখ ফুটে বলো না কেন? লাচ্চু একেবারে একটা অন্ধকার খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। লাফ দেবে? সম্পর্কটা সংস্কার ছাড়া আর কি? এই ভদ্রমহিলাকে তার বৃদ্ধ বাবা অন্যায়ভাবে বিয়ে করেছিল। সেই অন্যায়কে স্বীকৃতি না দিলে ক্ষতি কি? দুনিয়া তো চলছে সংস্কার ভাঙার দিকেই। সবিতাকে কয়েকদিন দেখে তার মেয়েদের সম্পর্কে অনেক বদ্ধমূল ধারণা ভেঙে গেছে। দারিদ্র্য, অপমান, অবিচার সয়ে বড় হওয়া এই মহিলা যেমন সাহসী তেমন সহনশীলা। লাচ্চু কি চোখ বুজে লাফটা দেবে? আমেরিকার মুক্ত সমাজে সব চলে, অতীত লুপ্ত হয়ে যাবে। দেবে লাফ? লাচ্চুর অতীত বলতে যা সেটা মনে না রাখলেও চলে, সব ভুলে যাওয়া যায়। একটা দুটো কথা মাঝে মাঝে হানা দেবে ঠিকই, কিন্তু ওসব মাছির মতো উড়িয়ে দেওয়া যাবে। নতুন একটা সম্পর্ক হোক। সন্ধেবেলা লাচ্চু গিয়ে দেখল আজ তার বাড়িটা একটু সাজানো হয়েছে। টেবিলের ওপর তার বাবার ছবি বসানো, গলায় মালা, সামনে ধূপ জ্বলছে। এসব কি? সবিতা একটু লজ্জা পেয়ে বলল,
বিলু তার বাবার জন্মদিন করছে। আজ কি বাবার জন্মদিন? হ্যাঁ, এসব বিলুই মনে রাখে। বাবাকে খুব ভালোবাসত তো। 28শে কার্তিক কবে আসে ঠিক হিসেব রাখে। ও ওর বাবা ওকে বলতো, একটা ছেলে ছিল, একটা মেয়ে, কাউকেই আদর দিতে পারিনি, দুটোই হারিয়ে গেল। তোরা হারিয়ে যাস না, আমাকে মনে রাখিস। শোনো, আজ তুমি এখানেই খেয়ে যেও, রান্না করছি। লাচ্চু খেলো, মাথা নিচু করে শক্ত হয়ে এবং কথা না বলে। এ বাড়িতে বাবার একটা ছবি ছিল, এটা খেয়াল ছিল না তার। টেবিলের ওপর বাবার গড়ানে বয়সের ছবি থেকে একজোড়া চোখ তাকে স্থির দৃষ্টিতে দেখছিল। একটা ছবি সব ভণ্ডুল করে দিল নাকি? বড় গ্লানি লাগছে যে ভিতরে। লাচ্চু পরদিন রাতে প্লেন ধরল, ফিরে এলো নিউ ইয়র্কে তার কুইন্সের বাড়িতে। চুপচাপ এবং একা কাটালো 2 দিন। তারপর সাহস করে একটা এয়ারোগ্রাম বের করে সবিতার ঠিকানা লিখল। তারপর আরও একটু সাহস করে পাঠ লিখল, শ্রীচরণে সুমা। আজকের গল্পটি কেমন লাগলো? তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্যে।